আজকে আমরা শুরু করব হচ্ছে অসীম নেটওয়ার্কের যে সিস্টেম আছে। যদি রোধের একটা অসীম নেটওয়ার্ক 2D ক্ষেত্রের ভিতরে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে তাদের তুল্য রোধ কি করে বার করব। বার করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, এই সিস্টেমের নাম হচ্ছে ল্যাডার নেটওয়ার্ক। ওকে, এখানে যেমন সিস্টেমটা দেখতে পাওয়া যাচ্ছে যে দুটো এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর, তারপরে আবার একটা রেজিস্ট্যান্স আর চলে গেছে, তার সাথে সমান্তরালে আর একটা আর, এবং কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে। এই অঙ্কের মধ্যে একটা কমন ব্যাপার যেটা থাকবে, তবে চিনতে পারবো যে এটা ইনফাইনাইট নেটওয়ার্কের ভিতরে পড়ছে কিনা বা ল্যাডার নেটওয়ার্কের ভিতরে পড়ছে কিনা, সেটা হচ্ছে একই অংশ বা ইউনিট বারবার বারবার রিপিট হবে। একই ইউনিট বারবার রিপিট হওয়ার মানে হচ্ছে, আমি বলতে যেটা চাইছি যে যদি আমি এই সার্কিটটাকে একটু বড় করে দেখি, এখানে দেখতে পাচ্ছ এই পুরো সার্কিটের ভিতরে যদি খেয়াল করা যায় যে এই টুকরোটা, এটা আর এটা মিলিয়ে যে টুকরোটা হলো, এই টুকরোটাই কি বারবার বারবার রিপিট করছে নাকি? হ্যাঁ, তাহলে আমি ধরে নিতে পারি যেগুলো ডট 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 করা আছে সেগুলো এগুলোরই রিপিটেশন চলেছে, তাই নয়? এরকম নাও হতে পারে, নিচের দিকেও একটা রেজিস্ট্যান্স থাকতে পারে এখানে, তাহলে এই গোটাটা, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই গোটাটা একই জিনিসে বারবার বারবার রিপিটেশন হচ্ছে। কি বললাম, বোঝা গেল? এরকম যদি হয় তাহলে তাকে আমরা কার ভিতরে ফেলবো? ল্যাডার নেটওয়ার্কের ভিতরে ফেলবো। নিয়ম কি? এগুলো সলভ করার নিয়ম হচ্ছে গিয়ে, আমরা পুরো যে সার্কিট ব্যবস্থাটা থাকবে, সেই সার্কিট ব্যবস্থার মধ্যে কোনো যেটা রিপিট হচ্ছে তার একটা টুকরোকে আগে ফেলে দেবো। একটা টুকরোকে ফেলে দেওয়া মানে কি, এই পুরো যে সার্কিট ব্যবস্থাটা আছে তার মধ্যে প্রথম যেটা রিপিটেশন হচ্ছে, যেটার রিপিটেশন হচ্ছে, সেই রিপিটেশন পার্টটাকে, এই যে রিপিটেশন হচ্ছে যে পার্টটা, এই যে পার্টটা রিপিটেশন হচ্ছে, এই একটা রিপিটেশন পার্টকে ফার্স্টে ফেলে রাখবো, ফেলে রেখে তারপরে বাকিটাকে পুরোটা রেজিস্ট্যান্স ধরে নেবো এক্স। মাথায় ঢুকলো না ঢুকলো না? তাহলে পুরো বাকি পার্টটা রেজিস্ট্যান্স যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এর সাথে যদি একটা ছোট টুকরো যোগ হয় তাহলে সেটা এক্স এর সাথেই সমান হবে। কেন? কারণ একটাই, পুরো সিস্টেমটা হচ্ছে ইনফাইনাইট নেটওয়ার্ক। ইনফাইনাইট নেটওয়ার্কের ভিতরে আমি ধরো অসীমের সাথে 10 বা 7 যোগ করি, আর চাই বিয়োগ করি, ব্যাপার তো সেমই। ঠিকই ঠিক না? সমুদ্রের জলের ভিতরে 2 চামচ আমি নুন মিশিয়ে দিলাম, নুনের মানে সমুদ্রের জলে কি লবণাক্ত বেড়ে যাবে? বাড়বে না, একই থাকবে। সেম এখানে একটা ইনফাইনাইট নাম্বারের যে কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনের মধ্যে যদি আমি একটা টুকরোকে বাদ দিই, তাহলেও যা রেজিস্ট্যান্স তাই থাকবে। বোঝা গেল কি বললাম? নিয়মের মধ্যে কি আছে, নিয়ম কি কি, নিয়ম কি কি এখানে আমরা ফলো করব। যেমন এখানে যে আমাদের নেটওয়ার্কটা দেওয়া আছে, এই নেটওয়ার্কের মধ্যে এই নেটওয়ার্কটার মধ্যে আমরা যদি খেয়াল করি, অসীমের ধারণা মানে কি, যেহেতু নেটওয়ার্কটি অসীম পর্যন্ত বিস্তৃত, ইনফাইনাইটলি লার্জ, তাই যত টুকরো টুকরো যদি একটা টুকরো বাদ দিই, বাকি যেটার অংশটা, সেটাকে যখন ওর সাথে ইকুইভ্যালেন্ট, মানে একটা টুকরোকে বাদ দিলাম, বাকি একটু ডট ডট ব্লু কালার দিয়ে যে ঘিরে রেখেছি, বাকি অংশটা রেজিস্ট্যান্স যদি বলি আমি এক্স, তাহলে এক্স এর সাথে বাকিটা তুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বার করব, সেটা বাকিটার সাথে যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরোবে সেটা এক্স এর সাথে আমরা সমান করতে পারবো। বোঝা গেল? পুরো যে তুল্য রোধটা সিস্টেমের এক্স এর সাথে আমরা সমান করতে পারবো। ওই একটাই কনসেপ্ট, যে অসীমের সাথে একটু কমলো কি বাড়লো কিছু এসে যাবে। হলো, নতুন সার্কিট গঠন করব এবং এ আর বি বিন্দুর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করব, সমান্তরাল প্যারালাল সিরিজ যা থাকছে আমাদের সেই সিস্টেম অনুযায়ী ক্যালকুলেশন হবে, হওয়ার পরে ভ্যালু আসবে। তাহলে চলো ফার্স্ট স্টার্ট করি এটার ক্ষেত্রে। তাহলে যদি আমরা ভাবি যে এখানে টুকরোটা ব্রেক করেছে, তাহলে এই অংশটাকে যদি বলি এক্স, তাহলে এই পুরো ব্যবস্থাটাকে যদি আমি আবার পুনরায় আঁকি, তাহলে এইরকম কিছুটা একটা রেজিস্ট্যান্স আছে, সেখান থেকে একটা রেজিস্ট্যান্স বেরিয়েছে এরকম গেছে, আর এখান থেকে একটা রেজিস্ট্যান্স এরকম চলে গেছে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, নয় কি? তাহলে এটা যদি এ পয়েন্ট বলি,
এটাকে যদি বি পয়েন্ট বলি তাহলে তুল্য সার্কিটটা দাঁড়াবে ঠিক করেছি? বলো দেখি এটা কি হবে? আর, ওকে, এটা হলো আর। এই দুটো কি হবে? একটা আর আর একটা এক্স। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে আর আর এক্স কি উপায়ে আছে? সমান্তরাল সমবায়ে আছে। তার সাথে আর কিসে আছে? শ্রেণী সমবায়ে আছে। তাহলে এই অংশটুকু রেজিস্ট্যান্স কত হয়? শর্টকাট কি? আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। তাহলে এটা যেটা তুল্য, আবার যদি ডায়াগ্রাম আমি বানাই তাহলে এইরকম দাঁড়ালো। এটা হচ্ছে আর, হলো এটার কাজ। আর ওইটাকে যদি এখানে নিয়ে বসাই তাহলে আর এক্স বাই আর প্লাস এক্স। এদেরকে শ্রেণী সমবায়ে যেহেতু আছে তাহলে যদি যোগ করি তাহলে জিনিসটা দাঁড়াবে কি? আর প্লাস আর এক্স ডিভাইডেড বাই আর প্লাস এক্স। এই যে তুল্য রোধ যেটা বেরোলো, এই তুল্য রোধটা তো পুরোটা কার সাথে সমান করতে পারি? আমরা এক্স এর সাথে সমান করতে পারি। তাহলে ইকুয়াল করলাম আমরা কার সাথে? এক্স এর সাথে। হলো। এবার আমি সিম্পল যোগ করব। তাহলে আর এর সাথে আর গুণ হলে হলো আর স্কোয়ার, আর এর সাথে এক্স এর গুণ করলে পরে হচ্ছে আর এক্স, আর এটা হচ্ছে গিয়ে প্লাস আর এক্স, আর নিচে পড়ে থাকলো হচ্ছে আর প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে কোনাকুনি যদি গুণ করি কি হবে? আর স্কোয়ার প্লাস টু আর এক্স ইজ ইকুয়াল টু আর এক্স প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে যদি করি তাহলে হলো আর স্কোয়ার না প্লাস আর এক্স আর মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে এক্স যদি আমার ভেরিয়েবল যেহেতু, তাহলে এক্স স্কোয়ারকে ফার্স্টে করি, বাকিগুলোকে সব মাইনাস করে দিই। আর এটা তো বুঝতেই পারছো যে এর কোনো দ্বিঘাত সমীকরণ করে আমি ভ্যালু বার করতে পারবো না। তাহলে কি ব্যবহার করব? সিদ্ধারাচার্য। সিদ্ধারাচার্য যদি ইউজ করি তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়াবে? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। মাইনাস বি মানে কি? মাইনাস আর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস আর তার স্কোয়ার মানে হচ্ছে শুধু আর স্কোয়ার। মাইনাস বি প্লাস মানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ কে, এ মানে হচ্ছে এক্স এর সহগ কে আছে 1, তাহলে 4 এর সাথে হলো 1 4 এ সি, সি মানে হচ্ছে মাইনাস 4 মাইনাস আর স্কোয়ার, তাই না? ঠিক বোঝা গেল? তাহলে মাইনাসে মাইনাসে কি হলো? প্লাস হলো। এটা হয়ে গেল আর স্কোয়ার বাই 2 ইন্টু এ। এ কেন? এর আগে আছে 1। বোঝাই যাচ্ছে যে এই পুরো পোর্শনটা হচ্ছে পজিটিভ, এই পুরো পোর্শনটা হচ্ছে পজিটিভ, এবং একটা আর স্কোয়ার আছে, একটা আছে হচ্ছে গিয়ে 4 আর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে √5 আর। এর ভ্যালু কত আসবে? তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে আর প্লাস মাইনাস √5 আর ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। এবার মনে রাখার বিষয় কি, পরীক্ষা এরকম প্রায় পেতে পারো। মাইনাস ভ্যালু দিয়ে আমাদের এখানে কনসিডার করা যাবে না, কারণ √5 মানে হচ্ছে আর এর থেকে বড়। তাহলে আর এর থেকে যদি একটা বড় জিনিস আমি বাদ দিই কিছু আর এর, তাহলে মাইনাসের রেজাল্ট চলে আসবে। রেজিস্ট্যান্স কোনোদিনই মাইনাসে আসতে পারে না। তাহলে ভ্যালু কি হবে? অনলি প্লাস। তাহলে এক্স এর ভ্যালু একটাই দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে আর প্লাস √5 আর ডিভাইডেড বাই 2। হয়েছে? মাথায় ঢুকলো? ঠিক আছে, বড় করে দিলাম। ওকে, হলো। চলো নেক্সট। এটাকে তোমরা করার চেষ্টা করো, নিজে আগে করো। সার্কিটটাতে যদি কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, বড় করে দেবো। এই নাও বড়। হ্যাঁ, উপরের যে সারিটা আছে এটা আর ওয়ান আর ওয়ান আর ওয়ান,
মিডলে যেটা আছে R2 আর নিচের সারিতে যেগুলো আছে সব হচ্ছে R3। বোঝা গেল? পুরো সিস্টেমটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, যেখানে R1 এর ভ্যালু হচ্ছে 8 ওহম, R2 এর ভ্যালু হচ্ছে 10 ওহম, আর R3 এর ভ্যালু হচ্ছে 3 ওহম। তাহলে এবং এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে ফার্স্টে নিজেরা ট্রাই করো, তারপরে আমি করব। তাহলে আমি করছি। হ্যাঁ, সার্কিটটাকে তাহলে ফার্স্টে জায়গা বানাই। এই হচ্ছে আমার সার্কিট। আমি যদি এই টুকরোটাকে ফেলে রাখি তবে গিয়ে কোনো কাজের কাজ হবে, কারণ R1 রিপিটে আছে, R2 রিপিটে আছে, R3 রিপিটে আছে। তাহলে এক টুকরো R1 রাখলাম, R2 রাখলাম, R3 রাখলাম। একবারে ডাইরেক্ট যদি সার্কিটটাকে তোলার চেষ্টা করি, তাহলে এখানে হচ্ছে গিয়ে R1 ফার্স্টে সমান্তরালে, তাহলে এই পোর্শনটার নাম দেবো আমি এক্স, তাই না? তাহলে এই পোর্শনটা যদি নাম দিই আমি এক্স, তাহলে এক্স আর R2 সমান্তরালে আছে, এক্স এবং R2 সমান্তরালে, এক্স এবং R2 গেল সমান্তরালে। তার সাথে আবার R3 বসে আছে, যেখানে আবার শ্রেণীতে। তাহলে এইখান থেকে জন্ম নেবে কে? এক্স R2 ডিভাইডেড বাই এক্স প্লাস R2। তাহলে শ্রেণীতে কারা কারা পড়লো? R1 পড়লো, এক্স R2 বাই এক্স প্লাস R2 পড়লো, আর R3 পড়লো, তাই না? তাহলে তিনটেকে এখানে সুন্দর করে করে নিই। ফার্স্ট হচ্ছে R1, তারপর হচ্ছে গিয়ে এক্স R2 বাই এক্স প্লাস R2, আর ওদিকে হচ্ছে গিয়ে R3। তাহলে এদের শ্রেণী সমবায় করলে হচ্ছে গিয়ে R1 প্লাস এক্স R2 ডিভাইডেড বাই এক্স প্লাস R2 প্লাস R3 ইজ ইকুয়াল টু এক্স। কারণ পুরো সিস্টেমটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একটা টুকরো বাদ দিয়ে করলে পরেও কি হবে? পুরোটার ইনফাইনাইটের সাথে সমান হবে। ইনফাইনাইট আমরা জাস্ট লিখছি না, লিখছি এক্স। এবার R1 এর ভ্যালু কত? 8। R2 এর ভ্যালু কত বসেই দিই। তাহলে 8 প্লাস R2 এর ভ্যালু কত? 10। তাহলে 10 এক্স প্লাস 10 প্লাস R3 কত? 3 সমান হচ্ছে এক্স। 8 আর 3 11, তাই না? তাহলে 10x বাই এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 11। কোনাকুনি গুণ করি, তাহলে 10x ইকুয়ালস টু এক্স প্লাস 10 ইন্টু এক্স মাইনাস 11। তাহলে এক্স স্কোয়ার, এটা হলো কি 10x, আর এদিকে হচ্ছে গিয়ে মাইনাস 11x, তাহলে মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে মাইনাস 110 সমান হচ্ছে 10x। সব যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস 11x মাইনাস 110 ইজ ইকুয়াল টু 0, তাই না? এটাও তো মনে হয় না কিছু দিয়ে আসবে। 110কে যদি খুব বেশি ভাঙি, 10 গুণিত 5 কিছু দিয়ে আসার নাই। তাহলে এখানেও সেম সেম করতে লাগি। তাহলে এক্স এর ভ্যালু কি আসবে? মাইনাস বি, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 11, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, মানে 11 এর স্কোয়ার, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4a সি কত? মাইনাস 110, মানে মাইনাসে মাইনাসে প্লাস হলো, আবার 110 পড়ে থাকলো বাই 2a। এবার বাকিটা ক্যালকুলেশন করে যা আসবে। ওকে, তাহলে এখানেও কিন্তু আমাদের প্লাস ভ্যালুটাই রাখতে হবে। কেন রাখতে হবে? এর ভিতরের ফ্যাক্টর যেটা আসবে সেটা বড়ই থাকবে। তাহলে 11 থেকে কোনো বড় জিনিস বাদ দিলে মাইনাসের রেজাল্ট আমরা আনতে পারি না, পারি? কারণ রেজিস্ট্যান্সের ভ্যালু কখনো নেগেটিভে আসবে না। মাথায় ঢুকেছে? ল্যাডার কম্বিনেশন হলে পরে কেমন হবে? চলো আর একটা টাইপ দেখাই ল্যাডারের ভিতরে। সেটা হচ্ছে যদি 2D তে মানে চারিধারে যদি বিস্তারিত হয়ে যায় এরকম কোনো যদি নেটওয়ার্ক থাকে,
চারিধারে বিস্তারিত মানে দেখতেই পাচ্ছ যে পুরো সার্কিট যে ব্যবস্থাটা আছে, এখানে রেজিস্ট্যান্স দ্বিমাত্রিক দেশে চারিধারে বিস্তার লাভ করছে। এদিক থেকেও বাড়ছে, এদিক থেকেও বাড়ছে, নিচ দিয়েও বাড়ছে, বাঁয়ে ডায়ে উপর নিচে চারিধারেই কিন্তু নেটওয়ার্কটা বিস্তারিত হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা নেটওয়ার্কের মধ্যে যে কোনো দুটো পয়েন্টকে কনসিডার করে নেব। তাহলে এখানে একটা পয়েন্টকে কনসিডার করলাম, এখানে একটা পয়েন্টকে কনসিডার করলাম, তোমরা মনে করলে অন্য কোথাও কনসিডার করতে পারো। যদি করি, এখানে যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে সুপারপজিশনের কনসেপ্টটা লাগবে। সুপারপজিশনের নিয়ম কি? যদি কোনো জটিল সার্কিটে একাধিক ঘটনা একসাথে ঘটে, তবে প্রতিটা ঘটনা আলাদা আলাদাভাবে ঘটলে যা হতো তাদের যোগফলই হবে মোট ফলাফল। এ কথার অর্থ কি? আমার এই সার্কিট ব্যবস্থাটার ভিতরে এই সার্কিটটার মধ্যে যে এ আর বি পয়েন্ট যে দুটো কনসিডার আমরা করেছি, এই যে এ আর বি পয়েন্ট যে দুটো কনসিডার করছি, যদি আমি ভাবি যে অসীম থেকে কারেন্ট এসে এর ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে কারেন্ট আই যদি এসে থাকে, কারেন্ট আই যদি এসে থাকে, তাহলে আই নিশ্চয় চারটে ব্রাঞ্চের মধ্যে ভাঙবে। তাহলে এদিকে কত কারেন্ট যাবে? আই বাই 4। এখানে কত কারেন্ট যাবে? আই বাই 4। এখানে কত কারেন্ট যাবে? আই বাই 4। এখানে কত কারেন্ট যাবে? আই বাই 4। বোঝাতে পারলাম না? পারলাম না? এই পয়েন্ট থেকে যদি ভাবি যে কারেন্ট বেরোচ্ছে, তাহলে সব ব্রাঞ্চে আই কারেন্ট চার টুকরো হয়ে ভেঙে যাবে। যাবে কি যাবে না? এতটা ক্লিয়ার কিনা আগে দেখো ভালো করে, তবে আমি নেক্সট পয়েন্টে যাবো। ক্লিয়ার? ধরে নিলাম এই পয়েন্টটার নাম হচ্ছে এ আর এই পয়েন্টটার নাম হচ্ছে বি। এ পয়েন্ট হচ্ছে কি আমার সোর্স আর বি পয়েন্ট হচ্ছে কি আমার সিঙ্ক। অর্থাৎ এখান থেকে কারেন্ট বেরোচ্ছে এবং বি পয়েন্টে কারেন্ট প্রবেশ করছে। তাহলে বি পয়েন্টে যদি কারেন্ট প্রবেশই করে থাকে, বি পয়েন্টে যদি কারেন্ট প্রবেশই করে থাকে, তাহলে এটাও তো ঠিক, বি পয়েন্টেও চারদিক থেকে এসে কারেন্ট প্রবেশ করছে। তাহলে যেহেতু সিমিলারিটি আছে পুরো ব্যাপারটার মধ্যে, তাহলে এখানেও যে কারেন্টগুলো এসে প্রবেশ করছে তারাও i4, i4, i4 এবং i4 হিসাবেই আসছে। তাহলে এখানে একটা ঘটনা, এই তারটার মধ্যে যদি আমি বলি, এই তারটার মধ্যে যদি আমি বলি এই যে এই অংশটা, তাহলে এটাকে নাম দিলাম এ, এটা হচ্ছে বি। তাহলে এই তারটার টুকরোটার মধ্যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দুটো ঘটনা একসাথে ঘটছে। কি? এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে হচ্ছে গিয়ে আই বাই 4। ঠিক? একটা শর্ত এই পয়েন্টের জন্য। আর বি পয়েন্টের জন্য সিমিলারিটির জন্য ঘটনা হচ্ছে চারিধার থেকে আই বাই 4 পরিমাণ কারেন্ট এই বরাবর ভিতরে প্রবেশ করছে। তাহলে আমি সিমিলারিটির শর্ততে কি বলেছি? এখানে কি বলেছি শুরুতেই? কি বলেছি? দুটো যদি সিমিলার ঘটনা একসাথে ঘটে, তাহলে আমরা কি করব? প্রতিটা ঘটনা আলাদা আলাদা যে ঘটনা তাদেরকে সাধারণ যোগ করব। তাহলে দুটো ঘটনা ওখানে ঘটেছে। কি কি? i4 কারেন্ট যাওয়া আর i4 কারেন্ট নেওয়া। এখনো যদি কারো কনফিউশন থাকে, আমি একটা সহজ উদাহরণ তার জন্য রেখেছি। আমি জানি যে প্রথমেই শুনলে অনেকের মাথায় হয়তো নেবে না। মনে করো কোনো একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, মনে করো কোনো একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, এখান থেকে একটা মোটর লাগানো আছে, মোটর থেকে এই পাইপে জল পুশ করছে, আর এখানে একটা মোটর লেগে আছে যে কিনা জলটাকে ইনটেক করছে। তাহলে একজন জল ঠেলছে এদিকে আর একজন জল সাক করছে, একটা সোর্স একটা সিঙ্ক। তাহলে এ যদি 0.5 লিটার অর্থাৎ হাফ লিটার করে জল যদি প্রতি সেকেন্ডে পাঠায়, এও যদি সিমিলার পরিমাণ জল যদি 0.5 বা হাফ লিটার করে যদি জল পার সেকেন্ডে যদি গ্রহণ করে, তাহলে দুটো ঘটনা একসাথে ঘটছে কি ঘটছে না? হাফ লিটার যাওয়া, হাফ লিটার গ্রহণ করা। মোট ঘটনা তাহলে সিমিলারিটি নিয়ম অনুযায়ী কি হবে? হাফ প্লাস হাফ সমান 1 লিটারের ফ্লো এদিকে তার বরাবর পাইপ বরাবর চলছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দুটো ঘটনা সাইমালটেনিয়াসলি পাশাপাশি যদি ঘটে, তাহলে আমি তাদেরকে কি করব? পরপর দুটো ঘটনাকে অ্যাড করব।
তাহলে কারেন্টের যে ঘটনাটা আমরা দেখতে পেলাম, সেখানে আমরা কি দেখলাম বিচার বিশ্লেষণ করে, যে একটাতে হচ্ছে গিয়ে 1/4, তো আর একটাতেও 1/4। তাহলে 1/4 যদি আমরা অ্যাড করি তাহলে কত হবে? 2 × 1/4। এদিকে তারে কারেন্ট যাওয়া এ পয়েন্টের রেসপেক্টে হচ্ছে I/4, আর বি পয়েন্টের রেসপেক্ট, বি এর কাজ কি? সিঙ্ক, তো ও তো গিলে নিচ্ছে সবকিছু কারেন্ট, বিভিন্ন দিক থেকে, নেটওয়ার্ক থেকে, চারদিক থেকে যে কারেন্ট আসছে, I/4 এদিক থেকে আসে, I/4 এদিক থেকে আসে, I/4 এদিক থেকে আসে, I/4 এদিক থেকে আসে। সিমিলারিটি যখন, তখন কিন্তু কারেন্ট আলাদা আলাদা হবে না, সব ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। বোঝা গেল? ছাড়বার সময়তেও গ্রহণ করার সময়তেও। তাহলে এ এর রেসপেক্টে যদি বলি, তাহলে I/4 কারেন্ট যাচ্ছে, আর বি এর রেসপেক্টে বলে I/4 পরিমাণ কারেন্ট গ্রহণ করছে। তাহলে এখানে I/4 পরিমাণ কারেন্ট গ্রহণ করা হয়েছে, তাহলে মোট কত? 2 × I/4, মানে হচ্ছে I/2 পরিমাণ কারেন্ট এখানে প্রবাহিত হচ্ছে। মনে রাখতে হবে যে এই তারের ভিতরে কিন্তু একটা পুচকে রোধ ছিল, রোধটার মান কত ছিল? R ছিল না? তাহলে পুরো ব্যবস্থাটাকে যদি পরিষ্কার করে আঁকা জায়গা রেখেছি, হ্যাঁ রেখেছি। তাহলে আমি এখানে দুটো পয়েন্ট যদি বিচার করি, এ একটা পয়েন্ট, এটার নাম দিলাম এ একটা পয়েন্ট নাম দিলাম বি। এখান থেকে যে কারেন্ট যাচ্ছে বিচার করে দেখলাম কত কারেন্ট যাচ্ছে, A to B I/2। তাহলে এই একটি টুকরো নিলাম, এটার নাম দিলাম VA, এটার নাম দিলাম VB। এখানে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I/2, আর রেজিস্ট্যান্স এখানে দেখতে পাচ্ছি ছবি অনুযায়ী কত আছে? R হলো। এবার যদি আমরা বলি VA মাইনাস VB ইজ ইকুয়াল টু I ইনটু R, I কত? I হচ্ছে I/2, আর R কত? R তো সিম্পল R। এবার যদি ধরে নিই যে এই দুটো পয়েন্ট হচ্ছে পুরো ইনফাইনাইট স্ট্রাকচারটার মধ্যে স্টার্টিং এবং টার্মিনাল পয়েন্ট, স্টার্টিং এবং টার্মিনাল, কারণ আমার ওখানে ভিতরে বলছে মানে পুরো নেটওয়ার্কটা এদিকে বিস্তারিত আছে ইনফাইনাইটলি, এদিকেও ভাবে বিস্তারিত আছে। তাহলে পুরো ব্যবস্থাটার মধ্যে শ্রেণী সমান্তরাল যাই থাক, তাদের রেজিস্ট্যান্স যদি আর ইকুইভ্যালেন্ট ধরি, কত ধরছি? পুরো ব্যবস্থাটা রেজিস্ট্যান্স যদি আর ইকুইভ্যালেন্ট ধরি, তাহলে বিভব পার্থক্য তো দুটো পয়েন্টে VA মাইনাস VB হবে, হবে কি হবে না? তাহলে পুনরায় আবার কি লিখতে পারছি? VA মাইনাস VB ইজ ইকুয়াল টু I বাই I কারেন্ট যাচ্ছে ইনটু R ইকুইভ্যালেন্ট। I কারেন্ট যাচ্ছে হচ্ছে পুরো সার্কিটটা ব্যবস্থার ভিতরে I কারেন্ট যাচ্ছে না, শ্রেণী সমান্তরাল সব করার পরে আমাদের কারেন্ট কত যাচ্ছে? I ধরি না, মানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, হলো। তাহলে আমি যদি এই দুটো টার্মিনাল পয়েন্ট ধরে নিই, তাহলে পুরো কারেন্টটা, মূল কারেন্ট কত? I ধরি না। এটা তুল্য সার্কিট আঁকি আমরা এরকম, এটাকে নাম দিয়ে দেখাচ্ছি একদম ভালো করে দেখো। এটা হচ্ছে VA বলি, এটাকে VB বলি। তাহলে তুল্য সার্কিট যেটা হচ্ছে, এটা হচ্ছে VA, এটা হচ্ছে VB, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R ইকুইভ্যালেন্ট। কারেন্টটা আমরা তখন I/2 বলবো না I/4 বলবো না I বলবো? I বলবো, মূল কারেন্ট। তাহলে আমি তো ধরে নিই যে পুরো সার্কিটটা এখন কিচ্ছু নেই, পুরো সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R ইকুইভ্যালেন্ট। তাহলে কারেন্ট তো মূল কারেন্টকে নির্দেশ করবো না। তাহলে মূল কারেন্ট কত? I ধরেছিলাম, I এর 4টে টুকরো ভাগ হয়েছিল। তাহলে এই দুটো পোর্শন যেহেতু সেম, তাহলে এই দুটো থেকে আমরা কি লিখতে পারি? ফ্রম 1 and 2 আমরা কি লিখতে পারি? কি পারি লিখতে? I into R equivalent is equal to I/2 into R। I কেটে গেল, R equivalent কত আসলো? R/2। বোঝা গেল? তাহলে নেক্সট যাই। হুইস্টেন ব্রিজ, হুইস্টেন ব্রিজের এখানে আমরা করাটা তো ঠিক হচ্ছেই না। কেন হচ্ছে না? হুইস্টেন ব্রিজ আলাদা করে আমার একটা পুরো টপিক আছে,
বোঝা গেল? যেহেতু এর পরবর্তীকালে কিছু অঙ্কতে হুইস্টেন ব্রিজের কনসেপ্ট লাগবে, তাই আমি একটু আইডিয়া দিয়ে রাখছি হুইস্টেন ব্রিজ কি সিস্টেম। ধরো একটা সার্কিট ব্যবস্থা এখানে আছে, সেই সার্কিট ব্যবস্থার মধ্যে এখানে একটা ভি ভোল্টের ব্যাটারি যুক্ত আছে, দেখতে পাওয়া যাচ্ছে না? বড় করবো, এখানে ভি ভোল্টের একটা ব্যাটারি আছে। এবার এই ব্যাটারিটা, ব্যাটারি থেকে যে কারেন্ট যাচ্ছে, এখানে মূল কারেন্ট আই যাচ্ছে, যাওয়ার পর দুটো ব্রাঞ্চে ভাঙছে, I1 আর I2, এবং যে যে ব্রাঞ্চে ভাঙছে তাদের করসপন্ডিং রেজিস্ট্যান্স হচ্ছে R1 এবং R2। ক্লিয়ার হলো না? হলো না? আচ্ছা, ভালো কথা। I1 কারেন্ট এখানে যাওয়ার পর দুটো টুকরোতে আবার ভাঙবে হিসাব মতো। যেহেতু এখানে একটা গ্যালভানোমিটার অ্যাড করা আছে, আমাদের সার্কিটের ভিতরটা আগে একটু বোঝায়। এখানে একটা ব্যাটারি আছে, চারটে রেজিস্ট্যান্সকে একটা চতুর্ভুজের চারটে বাহু হিসাবে কনসিডার করে নাও। এবার যে কোনো একটা কর্নার থেকে এখানে ব্যাটারিটাকে যোগ করো, আর তার ঠিক কর্ণ বরাবর যে বিপরীত কোণটা আছে সেখান থেকে ব্যাটারিটাকে আর এক প্রান্ত যোগ করো। এই গেল সার্কিট। যে দুটো কর্নারে ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে, বিপরীত দুটো কর্নারের মধ্যে একটা গ্যালভানোমিটার যুক্ত করা হলো। কেন গ্যালভানোমিটার যুক্ত করা হলো? আমরা দেখব যে এই মিডিল বরাবরও কোনো কারেন্ট চলছে কি চলছে না। এটা হচ্ছে হুইস্টেন ব্রিজের সিদ্ধান্ত, সার্কিট ব্যবস্থাটার সিদ্ধান্ত। তাহলে এখানে আমার ভি ভোল্টের ব্যাটারি যুক্ত আছে, এখানে আমি ধরে নিলাম আই কারেন্ট গেছে। আই কারেন্ট যাওয়ার পর এখান থেকে I1 বেরিয়েছে, এখান থেকে I2 বেরিয়েছে, এখানে তাহলে এখনো I1ই চলছে। I1 যাওয়ার পর এখান থেকে যেহেতু গ্যালভানোমিটারের দিকে কারেন্ট যাচ্ছে, তাই এর নাম দিলাম IG, আর এখানে নাম দিলাম I3। ক্লিয়ার? আর এখান থেকে যে কারেন্ট এসছে এটাও দুটো পোর্শনে ভাঙবে, একটাকে নাম দিচ্ছি I4 আর একটাকে নাম দিচ্ছি IG। এইখানে যত রাজ্যের খেলা। এবার পুনরায় আবার তাহলে এখান থেকে যে I3 আর I4 কারেন্ট যুক্ত হওয়ার পর ব্রাঞ্চ ফ্রাঞ্চ ভাঙা টাঙার পর, বা যদি বলে এদিকে কারেন্ট যায়নি, তাহলে IG এদিক থেকে গেছে, এইদিকে I4 এসছে, তাহলে এই দিক থেকে মূল কারেন্ট কত এসছে? I4 মানে কি দাঁড়াচ্ছে? এই দিকে কারেন্টটা তাহলে কত বেরোচ্ছে এখন? I4 ইজ ইকুয়াল টু তাহলে I2 প্লাস IG। এখান থেকে পেয়েছে কত? I2। যেভাবে ভাবা যাবে, এই দিক থেকে কারেন্ট ঢুকেছে কত? IG। যদি আমি একেই প্রাধান্য বেশি দিই আর কি, তাহলে এই দিক থেকে কারেন্ট গিয়ে এদিকে ঘুরে এই দিক থেকে আই কারেন্ট আবার ব্যাটারিতে প্রবেশ করছে। এটা গেল মূল সিদ্ধান্ত। এবার কাজ কি? আমরা যেটা করব, যেখানে সার্কিটটার মধ্যে রেজিস্ট্যান্সের তিন জায়গায় আমি ফিক্সড রেখে দিলাম, দেখা গেল R3 যে রেজিস্ট্যান্স আছে তাকে আমি বারবার চেঞ্জ করতে থাকি। তো দেখবো বিক্ষেপ হওয়ার পর একটা টাইম হঠাৎ করে এমন পাওয়া যাবে যখন এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট পাওয়া যাবে। ভালো করে বোঝো কথাটা। আমি বলতে চাইছি পুরো সার্কিট ব্যবস্থাটার মধ্যে R1, R2 এবং R4 কে ফিক্সড রেখে দিলাম। R3 কে বা R4 কে নিজের ইচ্ছা, কোনো সমস্যা নেই। R3 কে বা R4 কে যদি আমি র্যান্ডামলি চেঞ্জ করতে থাকি, একটা টাইম এমন পাবো যখন দেখবো পুরো সার্কিট ব্যবস্থার ভিতর দিয়ে, এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। হুইস্টেন ব্রিজের নীতি অনুযায়ী এই যে রেজিস্ট্যান্স বা ওই যে রোধটা পেলাম, অর্থাৎ R3 বা R4, একে বলা হচ্ছে গিয়ে, ওই রোধটা হচ্ছে এই পুরো সার্কিট ব্যবস্থাটা সাম্য বা ইকুইলিব্রিয়াম অবস্থা তৈরি করেছে। বোঝা গেল কি বললাম? ব্যাপারটা কি বোঝা গেছে তো, যে কি করছি, কেন করছি? ওকে, মুছি, থাক এখানে থাক। সার্কিট ব্যবস্থাটার মধ্যে তাহলে আমরা চারটে রোধ নিয়েছি, প্রুফটা দেখিয়ে দিচ্ছি যেহেতু ইনক্লুড আছে। দেখিয়ে দুটো অঙ্ক করলে পরে পরবর্তীকালে আগে সামনের দিনের অঙ্কগুলো করতে আমাদের সিমিলারিটির অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে চারটে রোধ আছে, একটা R1, R2, R3, R4। এর মধ্যেখানে একটা গ্যালভানোমিটার যুক্ত থাকে, তড়িৎ উৎস যেটা যুক্ত করা হয়েছে এটা যে সেটা হচ্ছে ভি ভোল্টের একটা ব্যাটারি যুক্ত করা হয়েছে। ব্রিজের সাম্যাবস্থা শর্ত হচ্ছে, এটা শর্ত কি করে আসছে শর্ত তাও দেখাচ্ছি। R1/R2 একটু খেয়াল করে রেখো, পরীক্ষার হলে গিয়ে 60 থেকে 70% ছেলে গুলি ফেলে যে R1 কোনটা, R2 কোনটা, R3 কোনটা, R4 কোনটা। এখন সহজ লাগছে, কিন্তু মনে রেখো এটা বিশাল সমস্যা করে।
মনে রাখবে কারেন্ট যেখান থেকে প্রবেশ করছে, করার পর প্রথম যে দুটো ব্রাঞ্চে ভাঙলো তারাই হচ্ছে R1 আর R2। এটা কোনো ফিক্সড নেই যে এটাকে R2 ধরতে পারবো না বা এটাকে R1 ধরতে পারবো না, যেদিকে খুশি ধরা যেতে পারে। কারেন্ট ঢোকার পর যে দুটো ব্রাঞ্চে ভাঙছে তাদেরকে একটাকে বলবো R1, একটাকে বলবো R2। আর তারপরে যে রেজিস্ট্যান্স আছে এদিকে তাদেরকে নাম দেবো তাহলে R3 আর R4 মিলিয়ে দেবো। আর কি বলেছি, ডায়াগোনালি বিপরীত দিকে যারা আছে সেখানে তার যুক্ত থাকবে আর অপর দুটো প্রান্তে থাকবে গ্যালভানোমিটার যুক্ত। এই হচ্ছে সার্কিট। সার্কিট ভুললে হবে না। পরীক্ষালে যদি এদিককে ওদিক করে দাও তাহলে কিন্তু তোমার পুরো অঙ্কতে জল ঢালা যাবে। সব জেনেও সব সূত্র বুঝেও সার্কিটের একটা তার যদি এদিক থেকে ওদিক হয়ে যায় পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? তাহলে আবার বলছি, কারেন্ট যেখানে ঢুকছে, যে প্রথম যে দুটো ব্রাঞ্চে ভাঙলো তারা হচ্ছে R1 R2, তাহলে বাকি দুটো R3 R4। আর যে দুটো প্রান্তে তার যুক্ত হয়ে আছে তার বিপরীত দুটো প্রান্তে কি হবে, গ্যালভানোমিটার যুক্ত থাকবে। এই হচ্ছে সার্কিট ব্যবস্থা। এবার চলো প্রুফে। প্রুফ আমি এখানে খুব ভালো করে দেখাচ্ছি না, কারণ এই নিয়ে পুরো একটা বিস্তারিত টপিকই আছে। কেসিএল আর কেভিএল যেহেতু পড়ানো আমার এখনো হয়নি, সেই জন্য আমি একটু জাস্ট বলে বেরিয়ে যাব। কেসিএল মানে হচ্ছে কিরচফস কারেন্ট ল। কিরচফস কারেন্ট লতে কি বলে, খুব সিম্পল লজিক, যে কোনো একটা সার্কিট ব্যবস্থায় যদি আমি জলের পাইপের কথা ভাবি, মূল একটা জলের কারেন্ট আসছে, এসে দুটো তিনটে ব্রাঞ্চে ভেঙে গেছে গেছে তাহলে আমি বলছি মূল জলে কারেন্ট এরকম আসার পর পাইপগুলো দেখা গেল তিনটে টুকরোতে ভেঙে গেছে, তিনটে ফ্লোতে ভাগ হচ্ছে। বা একটা নদী যাচ্ছিল, তিনটে ব্রাঞ্চে নদীটা শাখা পোশাখা নিয়ে বয়ে যাচ্ছে। তাহলে এটা তো খুব শিওর যে এই নদীতে যতটা জলের প্রবাহ থাকবে বাকি নদীর জলের প্রবাহর সমষ্টির সাথে সমান হবে, হতেই হবে। জল এক্সট্রা অ্যাডও করিনি, জল আমি কমাইও নি। মাথায় ঢুকলো না? ঢুকলো না? তাহলে এখানে যদি আমি বলি আই, এগুলোকে যদি বলি I1, I2 এবং I3, তাহলে হিসাব কি হলো, মূল যে প্রবাহ আসলো সেটা তিনটে ব্রাঞ্চের প্রবাহর সমষ্টির সাথে সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, I is equal to I1 plus I2 plus I3। কারেন্টের ক্ষেত্রেও ঠিক তাই, এটাকেই নাম দেওয়া হচ্ছে কিরচফস কারেন্ট ল বা কেসিএল বা কেসিএল। কেভিএল কি, কোন একটা লুপের, লুপ কাকে বলছে, লুপ হচ্ছে, দেখো এই ব্যবস্থাটাকে নিয়ে কথা বলবো, এটা একটা লুপ বা এটা একটা লুপ বা এই গোটাটা একটা লুপ বা এইটা একটা লুপ। বোঝা গেল কি বললাম? বা বাইরে বাইরে হতে পারে, এই গেলাম এই গেলাম এই 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 এই, এটাও একটা লুপ। যাকে খুশি ধরা যেতে। কেসিএল কেভিএল এত ফেমাস বিজ্ঞানীদের কাছে এবং যারা ইঞ্জিনিয়ারিং লাইন আছে তাদের জন্য এত ফেমাস, এটা হওয়ার কারণ একটাই, এটা ইন্ডিভিজুয়ালি যে যেমন খুশি ভাবে ধরুক তার জন্যই ঠিক রেজাল্টটা হাতের কাছে চলে আসবে। আমি একরকম ভাবলাম, পাশের জন একরকম ভাবলো, কোনো ডিস্টার্ব করবে না। কেসিএল কেভিএল এর দিক বা কোনো কিছু ধরাতে রেজাল্টের উপর কোনো এফেক্ট পড়ে না। তাহলে কেভিএল সূত্রটা কি? কেভিএল সূত্রকে যদি শর্টে লিখি তাহলে দাঁড়ায় সামেশন অফ ই বা সামেশন অফ ভিও লেখা যেতে পারে। অর্থাৎ ওই লুপটার মধ্যে থাকা যতগুলো তড়িৎচালক বল বা বিভব আছে, আমি একটা সার্কিট আঁকি এখানে। ধরো এখানে একটা রোধ আছে, এখানে আর একটা রোধ আছে, খুব সরল একটা ছবি আঁকছি। একটা ব্যাটারি আছে আর এটাকে ধরো উল্টো এঁকে দিলাম, একটা ব্যাটারি আছে, উল্টোটো যোগ করা আছে। হ্যাঁ, বুঝতে পারছো, এর পজিটিভ নেগেটিভের সাথে ওর নেগেটিভ পজিটিভ যোগ, মানে নেগেটিভ নেগেটিভ যোগ হয়ে আছে, পজিটিভ পজিটিভ দূরে আছে। তাহলে এর তড়িৎ ক্ষেত্র পাবো, আমি এর বিভবকে বললাম হচ্ছে E1, এটাকে বলছি ভোল্টকে বলছি E2, এটাকে বললাম হচ্ছে R1, এটাকে নাম দিলাম R2। খুব সরল হওয়ার জন্য এখানে কারেন্টের নাম দিলাম I। কেভিএল সূত্র কি বলছে? কেভিএল সূত্র বলছে যে এই লুপটার মধ্যে থাকা মোট তড়িৎচালক বলের সমষ্টি, তাহলে সামেশন অফ ই, সামেশন অফ ই কি হচ্ছে, E1 কে যদি আমি মুখ্য হিসাবে ধরি, বলেছি না যার যা স্বাধীনতা আছে, কেউ E1 কে মুখ্য ধরতে পারে, কেউ E2 কে মুখ্য ধরতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে E1 কে যদি মুখ্য ধরি তাহলে E2 কে করতে হবে বিয়োগ, কারণ এ কারেন্টের ফ্লো যেদিকে পাঠাতে চাইছে E2 ঠিক তার উল্টো দিকে পাঠাতে চাইছে। ঠিকই ঠিক না?
সচরাচর আমরা কি করি, E1 E2 এর ভ্যালু দেওয়া থাকে, এটা দেখা গেলো 12 ভোল্টের, ওটা দেখা গেলো 6 ভোল্টের, তাহলে এখানে আমি মুখ্য ধরবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে E1 মাইনাস E2 ইকুয়ালস টু সামেশন অফ আই আর। সামেশন অফ আই আর মানে হচ্ছে সার্কিটের মধ্যে থাকা যে যে লুপে যে যে রেজিস্ট্যান্স আছে তৎসংলগ্ন কারেন্ট, মানে R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, R2 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে, যদি এটা সমান্তরাল হতো, যদি এটা সমান্তরাল হতো, এরকম যদি ব্রাঞ্চ থাকতো, তাহলেই তো কারেন্ট পাল্টে যেত। এটাতে আই যাচ্ছে, এখানে তাহলে I2 I3 করতে হতো, হতো কি হতো না? তাহলে যে যে রেজিস্ট্যান্সের কথা বলছি তৎসংলগ্ন প্রবাহ, তাদের গুণ করার পর সমষ্টি। তাহলে আমার যেহেতু সরল ছবি নিয়েছি, তাহলে এখানে কি হবে, IR1 প্লাস IR2 সাথে সমান হবে, এটা হচ্ছে KVL। সমান্তরালে থাকলে পরে I1 I2 ভাগ হতো, ওদেরও যোগই হতো। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার তো? এবার আমি প্রমাণে আসি। তাহলে আমি যদি সি বিন্দু ভাবি, ছবিতে দেখতে পাচ্ছ সি বিন্দু কোথায়, সি বিন্দু, আর নিয়েছি ডি বিন্দু, এই যে হচ্ছে ডি বিন্দু। সি বিন্দুতে দেখো I1 কারেন্ট প্রবেশ করছে, করার পর দুটো ব্রাঞ্চে ভাঙছে, একটা হচ্ছে আইজি আর একটা হচ্ছে I3। দেখে নাও, আইজি এইদিকে গেছে, তাই না? এটাকে নাম দিয়েছি আইজি, আর এটা হচ্ছে I3। হলো। যেহেতু আমি বলেছি এমন একটা কন্ডিশন পাওয়া যাবে যখন গ্যালভানোমিটারে কোনো কারেন্ট থাকবে না, তাহলে আইজি যেহেতু জিরো, গ্যালভানোমিটারে কারেন্ট নেই মানে আইজি কি হবে, জিরো। তাহলে কি দাঁড়ালো, I1 ইজ ইকুয়াল টু I3। মনে রাখো, হলো। আবার যদি ডি বিন্দুতে ভাবি, ডি বিন্দুতে কি হবে, I2 হলো, আর এদিক থেকে কি আসছে, আইজি। I2 প্লাস আইজি সমান I4। আবার সে একই শর্ত, গ্যালভানোমিটারে যেহেতু সাম্যাবস্থায় কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে আইজি যেহেতু জিরো, তাহলে এখান থেকে লিখতে পারবো কি, I2 বেঁচে থাকলো, I4 বেঁচে থাকলো, তাহলে I2 ইজ ইকুয়াল টু I4। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে দুটো শর্ত জন্ম নিল, একটা হচ্ছে I1 ইজ ইকুয়াল টু I3, একটা হচ্ছে I2 ইজ ইকুয়াল টু I4। এবার লুপ, দ্বিতীয় সূত্র KVL, এটা গেল কিন্তু KCL থেকে দুটো শর্ত প্রমাণিত হলো। এবার আসছি KVL এ, কিরচফস ভোল্টেজ ল। কোথায় লাগাচ্ছি, ACD, কোথায় আছে ACD, ACD এইটা আমার লুপ, তাই না? তাহলে ACD লুপের ক্ষেত্রে বাম দিকে যে ত্রিভুজটা আছে ACD ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, IG যেহেতু জিরো, কোনো তড়িৎচালক বল ওখানে দেখো যুক্ত নাই, ওই লুপটার ভিতরে কোনো ব্যাটারি যুক্ত নেই, কিচ্ছু যুক্ত নেই, তিনখানা রেজিস্ট্যান্স আছে, তার সংলগ্ন কারেন্ট আছে। তাহলে যদি আমি দেখি I1 এ কারেন্ট কত যাচ্ছে, I1 কারেন্ট কার ভিতর দিয়ে যাচ্ছে, R1 এর ভিতর দিয়ে, তাহলে I1 R1, তাই না? আর কোথায় কারেন্ট যাচ্ছে, আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেদিকে লুপের ডাইরেকশন ধরবো, তোমরা যেদিকে খুশি ধরতে পারো, যেদিকে খুশি লুপের ডাইরেকশন ধরা যেতে পারে, লুপের যেটা তুমি ডাইরেকশন ধরছো সেইটাকে তুমি পজিটিভ নেবা, বাকিগুলো নেগেটিভ নেবা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দেখো সার্কিট ব্যবস্থা অনুযায়ী এগুলোকে থাকুক, আমি যেটা এঁকেছি এটা যদি আমার লুপ হয়, তাহলে এই দিকে কারেন্ট মিলে গেছে আমার লুপের সাথে কারেন্ট, আমি বলছি এটা হচ্ছে লুপ। মাথায় ঢুকলো না? ঢুকলো না? এটা যদি লুপ হয় তাহলে দেখো এই দিকে যেহেতু আমি কারেন্টের ফ্লো ধরছি, মানে এই 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 এটা আমার লুপ, তাহলে ওই বাহুটাতে যদি বলি, তাহলে এখানে কি হচ্ছে, I2 ইন্টু R2। এই বাহুটাতে যদি বলি কারেন্ট কত, সাম্যাবস্থায় শূন্য, তাহলে শূন্য ইন্টু গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স জি, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত ধরছি, জি। আর এই বাহুটা যদি বলি, দেখো কারেন্ট সার্কিট অনুযায়ী আসছে এদিকে, আর আমি ডাইরেকশন নিচ্ছি উল্টো, তাহলে আমার ডাইরেকশনে যদি না হয় আমি কি নেবো, মাইনাস নেবো। তাহলে নিলাম মাইনাস কত ধরছি, এখানে কত কারেন্ট আছে, I1 R1 ইন্টু
R1। কেভিএল যেহেতু, তাহলে তড়িৎচালক বলের সমষ্টি কত? তড়িৎচালক বল কেউ আছে? কেউ তো নেই, কোনো ব্যাটারিতেই লুপের ভিতরে যুক্ত নেই, তাহলে কি ধরবো? 0। তাহলে এইখান থেকে আসছে কি? I2 R2 is equal to I1 R1। I2 আর I1 রিলেশন কিছু পাচ্ছি না, থাকুক। তাহলে এখান থেকে সম্পর্ক করলে পরে কি পাচ্ছি? I1 by I2 is equal to I1 by I2 is equal to R2 by R1। থাকলো এই যে I1 into R1 is equal to I2 into R2 হলো। CBD লুপ, চলো এই পাতাতে আমরাই করি। তাহলে সিবিডি লুপ যদি নিই, সিবিডি লুপের ক্ষেত্রে আমি ডাইরেকশন নিলাম এটা, ঠিক আছে? তাহলে এই গেছে, এই গেছে, এই গেছে সিবিডি লুপের ক্ষেত্রে। তাহলে সিবিডি লুপের ক্ষেত্রে এইখানে কত কারেন্ট? 0। বলো 0 ইন্টু জি। এই বাহুটার জন্য কি করব? কারেন্ট আমার দিকে না উল্টো দিকে? দিকে। তাহলে কত কারেন্ট যাচ্ছে ওখানে? I4 R4, I4 ইন্টু R4। এই বাহুটার জন্য কারেন্ট আমার দিকে না উল্টো দিকে? উল্টো দিকে। আমার লুপের ডাইরেকশন এদিকে, কারেন্ট আসলে যাচ্ছে এদিকে, তাহলে কি নেবো? মাইনাস। কত ভ্যালু? ভ্যালু কত? তাহলে মাইনাস আগে লিখি। কত আছে বলো? I3 ইন্টু R3, I3 ইন্টু R3। পরিচালক বল কিছু যুক্ত আছে এই লুপটার মধ্যে? না। তাহলে এটা শূন্য যেহেতু, তাহলে কি লিখতে পারি? I4 R4 সমান I3 ইন্টু R3। তাহলে যদি I4 বাই I3 সমান R3 বাই R4 পেলাম। মাথায় ঢুকলো? তাহলে আগে একটা সমীকরণ পেয়েছি এখানে, আর এখানে আর একটা পেলাম, তাই না? I1 এর জায়গায় আমি কি লিখতে পারি, আর I2 এর জায়গায় আমি কি লিখতে পারি? I1 এর জায়গায় আমি লিখতে পারি, কি লিখতে পারি? I3। এই যে I1 সমান I3। আর I2 এর জায়গায় আমি কি লিখতে পারি? I4 সমান কি আছে? R2 বাই R1। আর এটাকে যদি উল্টে দিই, উপরটাকে নিচে, নিচটাকে যদি উপর করে দিই, তাহলে কি হয়? I3 বাই I4 সমান R4 বাই R3। এই দুটো ইকুয়াল না? এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে R2 বাই R1 সমান R4 বাই R3 হয় কি হয় না? আরামসে হয়। তাহলে কি লিখতে পারি? R2 বাই R1 is equal to R4 বাই R3। তাহলে R1 বাই R2, R1 বাই R2 সমান R3 বাই R4, যেটা আমি শুরুতে বলছিলাম সাম্যাবস্থার শর্ত। ক্লিয়ার? যারা আরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পেতে চাও তাদের জন্য থাকলো, ঠিক আছে? শর্ত প্রুফ থাকলো R1 বাই R2 সমান R3 বাই R4। বোঝা গেল না যায়নি? ক্লিয়ার একদম? ওকে। কি কি ব্যবহারে আসে? পুরো সার্কিটের ভিতরে 4টে রেজিস্ট্যান্স আছে, 3টের ভ্যালু দেওয়া আছে, একটার ভ্যালু দেওয়া নেই। যদি সাম্যাবস্থা ক্রিয়েট হয় তাহলে এই শর্তটার ক্ষেত্রে R3 কে পাওয়া যাবে না, বা R1 কে পাওয়া যাবে না, R2 কে পাওয়া যাবে, সবাইকে পাওয়া যাবে, সবাইকে পাওয়া যাবে। কারণ R1 মানে কি? R2 ইন্টু R3 বাই R4। R3 মানে কি? R4 ইন্টু R1 বাই R2। ডান্তিক বান্তিক করে নিলেই বেরিয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো, যখন ক্লিয়ার হয়ে যায় তাহলে এই অঙ্কটাকে করো। সার্কিটের মধ্যে যদি খেয়াল করি তাহলে R1 এর ভ্যালু হচ্ছে 15 ওহম,
R3 ভ্যালু হচ্ছে 6 ওহম, R4 এর ভ্যালু হচ্ছে 8 ওহম, R2 এর ভ্যালু বার করতে হবে। R2 সমান কত আমাকে জিজ্ঞেস করেছে, চটপট করে করো। তাহলে ভ্যালু কত হবে, যেহেতু হুইস্টেন কেসিএল কেভিএল কিরচফের ল এর কথা বলছি, শর্ত কি হবে, R1/R2, দেখো কারেন্ট ভাগ হচ্ছে কোথায়, এখানে, তাহলে R1 R1 R2, কারেন্ট বেরোচ্ছে কোথায়, এদের, তাহলে এটা হচ্ছে R3 R4। শর্ত কি, R1/R2 সমান R3/R4। R1 এর ভ্যালু কত, 15, R2 এর ভ্যালু জানিনি, R3 এর ভ্যালু কত 6, R4 কত 8। তাহলে 3 2 6, 3 5 15, 2 4 8, তাহলে R2 সমান হচ্ছে 4 5 20। হ্যাঁ, এখানে কোশ্চেনটা তুমি করছো যে যদি সাম্যাবস্থার ব্যাপারটা না আসে তাহলে আমি R2, কোশ্চেনটাতে দেওয়া থাকবে যদি কেসিএল কেভিএল এর সার্কিটের ভিতরে গ্যালভানোমিটার যদি নিস্পন্দ বিন্দু দেখায়, অর্থাৎ গ্যালভানোমিটারের ভ্যালু যদি 0 দেখায়, সে ক্ষেত্রে R2 এর ভ্যালু কত। যদি গ্যালভানোমিটার 0 না দেয় তাহলে অঙ্ক হবেই না, এর কোনো এক্সিস্টই করে না অঙ্কটা। বোঝা গেল, কারণ R1 R2 তখন ওরকম ভাবে লেখা যাবে না। চলো নেক্সট করো। এখানে যেটা করতে হবে, 2 ওহম 4 ওহম দুটো রেজিস্ট্যান্স আছে, 2 ওহম 4 ওহম, ওকে, 2 ওহম 4 ওহম দেখিয়ে দিয়েছি, 3 ওহম আছে, 6 ওহম আছে। তাহলে রেজিস্ট্যান্সের খেলা এখানে নেই, সবকটাই দেওয়া আছে। গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স দেওয়া আছে 40 ওহম, ওকে। সাইডে একটা 0.4 ওহম রেজিস্ট্যান্স আছে, যেটা কিনা বলতে চাইছে এই ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ হলো। ব্যাটারিটার তড়িৎচালক বল হচ্ছে গিয়ে 6 ভোল্ট, ব্যাটারিটার তড়িৎচালক বল হচ্ছে 6 ভোল্ট। তাহলে আমাকে জানতে চাইছে পুরো সিস্টেমটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। চলো বার করো। সার্কিট ব্যবস্থাটা তুল্য রোধ বার করতে দিয়েছি, তাই তো। তাহলে এই পুরো সার্কিটটার কথা যদি ভাবা যায়, তাহলে ফার্স্ট আমাকে চেক করতে হবে যে যাই আমাকে দেওয়া থাক না কেন, এটা কেসিএল কেভিএল এর নীতির উপরে ভিত্তি করে আদৌ তৈরি হচ্ছে কি হচ্ছে না, বা R1/R2 = R3/R4 আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করতে হবে। উপায় কি, শর্ত বলা ছিল R1/R2 সমান R3/R4। তাহলে আমি কি বলেছিলাম, R1/R2 কে কারেন্ট যেখানে ঢুকে ভাঙছে সেটা হচ্ছে R1/R2। তাহলে এটা R1 আর এটা R2, এটা R1 এটা R2, এটা R1 এটা R2। তাহলে R1/R2 হিসেবে গেলে পরে 2/3 সমান, এবার দেখতে হবে এদিকে R3/R4 মানে হচ্ছে 4/6। তাহলে 4/6 যদি কাটি তাহলে এটা হলো 2/3। তার মানে এটা সাম্যাবস্থা ক্রিয়েট হবে এবং এক্ষেত্রে গ্যালভানোমিটার ইনঅ্যাক্টিভ অবস্থায় চলে যাবে। এইটুকু তো প্রুভ হয়ে গেল, হলো। চলো নেক্সট ধাপে আসি। তাহলে গ্যালভানোমিটার বলে কেউ নেই, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স বলে কিছু নাই। সার্কিটটাকে আবার পুনরায় সাজাই, দেখো দেখি। এই গেল, দুটো সমান্তরালে রেজিস্ট্যান্স আছে, বার করলাম। একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। যাওয়ার পরে এখান থেকে আবার একটা 4 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে একটা 4 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে। নিচে হচ্ছে কি এখানে i3টা কত দিয়ে যাচ্ছে, মানে 3 ওহমের এইটা i2টা 6 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে 6 সমান্তরাল কমপ্লিট হলো। যাওয়ার পর এখানে আবার একটা রেজিস্ট্যান্স আছে এবং সেটা শ্রেণীতে আছে, কত 0.4 হলো। এরা দুজন শ্রেণীতে থাকার জন্য এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হলো, চলো কালার চেঞ্জ করে নিই। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে আমি ধরে নিলাম এদের থেকে জন্মালো হচ্ছে 6, এদের থেকে জন্মালো হচ্ছে 9। তাহলে সার্কিটটা দাঁড়িয়ে গেল এরকম, 6 আর 9 যদি হয়, শর্টকাট কি সেখানে আছে, 6 × 9 / 6 + 9, 6 + 9 মানে কত 15, 6 × 9
6 করবো না গুণ, 6 ইন্টু 9 ডিভাইডেড বাই 15, 3 দিয়ে কাটি, 3 3 9, 3 5 15, তাহলে হলো কত 18/5, তাই তো? কিছু ভুল করিনি তো? 3 3 9, 3 5 15, তাহলে 3 6 18, 18/5। রেজিস্ট্যান্সে যদি আবার সাজাই, সার্কিটে যদি আবার সাজাই, তাহলে এখানে একটা হচ্ছে গিয়ে 18/5, আর এখানে কত আছে 0.4, মানে হচ্ছে 4/10। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? তাহলে এবার যদি আমি সার্কিটের তুল্য রেজিস্ট্যান্স চাই, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি করব? সিম্পল যোগ 4/10, নিচে 10-এর এলসিএম এটা কত দাঁড়াবে? 10, 18 দুগুণে 36, এখানে হবে 4, এটা তো 10 ছিল না, 10, তাহলে 36 আর 4-এ 40, 40-কে 10 দিয়ে ভাগ করলে, তাহলে এটার জন্য কোনো ইকুয়েশনের প্রয়োজন পড়ে না। ক্লিয়ার? এবার যদি আমাকে বলে যে এখানে কারেন্ট চাই, চলো আগের দিনে খেলা একটুখানি, বেশি আমি যাব না, কারণ অনেক কিছু এখানে আজকে অনেকটাই কিছু হয়েছে, বেশি যাব না। যদি বলি যে মূল কারেন্ট কত, তাহলে কত হবে? V ইজ ইকুয়াল টু I ইন্টু R। আই কত? আই ধরলাম, এখানে কারেন্ট যাচ্ছে হচ্ছে গিয়ে I, তাহলে V ইজ ইকুয়াল টু IR। পুরো ব্যবস্থাটার রোধ কত? 4, মূল কারেন্ট কত? I, ব্যাটারি কত আছে? 6, তাহলে I ইজ ইকুয়াল টু কি হবে? হ্যাঁ, 6/4, কাটলে কত হয়? 3/2, তাহলে মূল কারেন্ট হচ্ছে 3/2। সমান্তরাল সমবায়ে ভাঙছে, তাহলে উপরের জন কত পাবে? কত অংশ পাবে? উপরের জন মুছে নেওয়ার জন্য 6/9 আছে, তাহলে কত অংশ পাচ্ছে? মূল কারেন্ট ইন্টু অন্য জনার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুজনের যোগফল। তাহলে উপরে যদি কারেন্ট বলি I1, তাহলে I1 ইজ ইকুয়াল টু মূল কারেন্ট ইন্টু অন্য জনের রেজিস্ট্যান্স, মানে হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে মূল কারেন্ট কত? মূল কারেন্ট কত? 3/2। চলো R2 কত? R2 হচ্ছে 9, নিচে কত হবে? 15, তাহলে 3 5 15, তাহলে হলো 9/10, 9/10 অ্যাম্পিয়ার হচ্ছে ওই বাহুতে। তাহলে টোটাল কারেন্ট এসেছিল কত? 3/2, চলে গেছে কত? 9/10, তাহলে এই বাহুতে কত থাকবে? বিয়োগ করে বার করতে পারো। আর না হলে কালার চেঞ্জ করে, যদি কারো পছন্দ হলো যে না স্যার ভাল লাগছে না, অন্যভাবে চাই, তাহলে I2 ইজ ইকুয়াল টু কত হবে? I ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। I কত? 3/2। আচ্ছা R1 কত? R1 কত? 6 ডিভাইডেড বাই 15, 3 5 15, তাহলে 6/10, 6/10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে নিচে, উপরে যাবে হচ্ছে 18 কি জানি 9/10, 6/10 9/10, তাহলে হচ্ছে গিয়ে 15/10 1.5। ঠিক আছে, ঘুরিয়ে রিভার্স করলাম, 15/10 মানে 3/2, কারণ আমার মূল কারেন্ট ছিল 3/2। একবার রিভার্স চেক করে নিলাম, এদিকে হচ্ছে 6/10, এদিকে হচ্ছে 9/10, যোগ করলে হচ্ছে 15/10, মানে 3/2। অঙ্ক ঠিক আছে। চাইছে এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ কত, কি করে বার করব? ভোল্টেজ ড্রপ হবে না? হবে না, হবে। তাহলে মূল ভোল্টেজ কত এসেছিল? 6 ভোল্ট, এখানে কত খেয়েছে? কত খাচ্ছে? I ইন্টু R। I কত? I কত? উপরের বাহুতে I কত? উপরের বাহুতে কেন 3/9 হবে? হ্যাঁ, 9/10 গুণিত 2, তাহলে হচ্ছে 9/5 ভোল্ট খেয়ে নিল। ছিল কত? 6 ভোল্ট, বিয়োগ দাও, তাহলে অতটুকুটা হচ্ছে এইখানকার ভোল্টেজ, বি ভোল্টেজ। যদি এগুলো আমাদের কিছু ছিল না, তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে গিয়ে ল্যাডার কম্বিনেশনের উপরে যত যা হতে পারে আলোচনা। আরো সার্কিট হয়, অনেক রকম সার্কিট হয়, যে সার্কিটগুলো পুরোপুরি ল্যাডার দিয়ে হয়তো কমপ্লিট করা যাবে না, সেই জন্য পরের আমরা আবার আলোচনা করব হচ্ছে গিয়ে সিমিলারিটি দিয়ে, অর্থাৎ সিমিলারিটিকে ইউজ করে আর কিছুটা কেসিএল কেভিএল কে ইউজ করে কি করে জটিল থেকে জটিল সার্কিট সলভ করব, তার নিয়ে সামনের দিনে আমাদের আলোচনা। ওকে, তাহলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।